ছন্দ যেথায় করছে খেলা, জাগছে নূতন প্রাণ, নিত্য নূতন মুক্ত বাঁধন, চলতে ফিরতে গান। পাহাড় সাগর ঝর্ণা নদী, এই প্রকৃতির দান। ঘোরার নেশায় জাগায় মাতন, চলতে ফিরতে গান। ও চলতে ফিরতে গান। ওয়েলকাম টু মাই চ্যানেল চলতে ফিরতে গান। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নেপাল ভ্রমণে। নিয়ে যাব জনকপুর, কাঠমান্ডু এবং পোখরায়। এই বাসটায় করে আমরা কলকাতা থেকে নেপালে যাচ্ছি এবং এই বাসে করেই আমরা আবার কলকাতায় ফিরে যাব। আমরা বিহার দিয়ে নেপালে ঢুকব। এটা বিহারের বৃথা মোড়। এখান দিয়েই আমরা নেপালে প্রবেশ করব। এটা ইন্ডিয়ান গেট। সামনে যে গেটটা দেখা যাচ্ছে এটা নেপালের গেট। এখানে আমাদের সব আইডেন্টিটি চেক হচ্ছে। এই আইডেন্টিটি চেক হওয়ার পরেই আমরা নেপালে ঢুকতে পারবো। চলে এলাম জনকপুরে। এটা জনকপুরের জানকী মন্দির। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দির সীতাকে উৎসর্গ করেই করা হয়েছিল। জনকপুরের মূল আকর্ষণ কিন্তু এই জানকী মন্দির। আমরা এবারে চললাম রাম সীতার যেখানে বিয়ে হয়েছিল সেই রাম সীতার বিবাহ মণ্ডপে। এটাই রাম সীতার বিবাহ মণ্ডপ। এইখানে রাম সীতার বিবাহ হয়েছিল। রাম সীতা বিবাহ মণ্ডপ থেকে আমরা চলে এলাম গঙ্গাসাগর জলাশয়ে। মূলত বিশ্রাম নেওয়ার জন্য, স্নান করার জন্য এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্যই এই জলাশয়। এটা জনক রাজার মন্দির, জনক রাজা টেম্পল। এটা পাশেই একটা শিব মন্দির দেখা যাচ্ছে। এই জলাশয়ের নাম ধনুষা সাগর। বিশ্রাম, স্নান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্যই এই জলাশয়। এটা রাম মন্দির। বাসে করে যেতে যেতে সন্ধ্যাবেলায় এক জায়গায় আমরা চা জলপানের বিরতির জন্য দাঁড়িয়েছি। অসাধারণ সুন্দর দৃশ্য। একটু ছবি তুললাম, তারপর চা খেয়ে আবার আমরা বাসে করে বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে এসেই আমরা স্বয়ম্ভূনাথ মন্দির বা মাঙ্কি টেম্পলে চলে এসেছি। তিনটে বড় বড় মূর্তি আছে এখানে বুদ্ধের, 3 মুদ্রায়। মাঝখানেরটা শাক্যমণি বুদ্ধ এবং এটার হাইটই সব থেকে বেশি। এখন আমরা চলে এলাম ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরের পাশেই বাগান। সেখানকার দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখাই। অসাধারণ শিবমূর্তি। চলে এলাম পরবর্তী ডেস্টিনেশন বুধা নীলকণ্ঠ মন্দিরে। সর্পসজ্জায় শায়িত বিষ্ণু মূর্তি। চলে এলাম বিশ্বের অন্যতম বৃহত্তম গোলাকার স্তূপ বৌদ্ধনাথ স্তূপ বা বৌদ্ধ স্তূপে। সোনালী চূড়া এবং বুদ্ধের 2 নয়নও এখানে দৃশ্যমান।
সন্ধ্যাবেলায় চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে কিছু খবরাখবর নেয়ার জন্য। কাল সকালে আমরা এখানে আসব এবং দর্শন করব। বেশ সকাল সকাল আমরা চলে এসেছি পশুপতিনাথ মন্দিরে, মন্দিরের বিগ্রহ দর্শন করার জন্য। পশুপতিনাথ মন্দিরে দর্শনের জন্য আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। নেপালের সবচেয়ে পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র এই পশুপতিনাথ মন্দির। ভিতরে শিবের মূর্তি, ছবি তোলা বারণ, তাই ছবি তুলে আপনাদেরকে দেখাতে পারলাম না। প্রচুর পায়রা এখানে, অনেকে পায়রাকে খাবার দাবার দিচ্ছেন, গম বা চাল খেতে দিচ্ছেন। প্রচুর প্রচুর পায়রা। মন্দিরের চারপাশটা একটু ঘুরে আমরা এখনই বেরিয়ে যাব। আমাদের গাড়ি ঠিক করা আছে, লোকাল সাইট সিনে চলে যাব। চলে এলাম কৈলাসনাথ মহাদেব মন্দিরে। ভগবান শিবের সবচেয়ে বিখ্যাত মূর্তি এটা। বিশ্বের অন্যতম উচ্চতম এই শিব মূর্তি। উচ্চতা প্রায় 143 ফিট। আমরা যারা নেপালে একসাথে এসেছি সেই টিমের অনেকেই এখানে উপস্থিত। তাদের সবার একটু ছবি তুলে নিলাম, সবাই খুব খুশি। এখানে এই শিবমূর্তি দেখার জন্য বা মন্দির দেখার জন্য দর্শনী মূল্য ধার্য করা আছে 100 টাকা পার হেড। দেবী দুর্গা, গণেশ এবং কার্তিকের মূর্তি। এই কৈলাসনাথ মহাদেব মন্দির থেকে চারিদিকের অপূর্ব দৃশ্যাবলী। চলে এলাম ডোলেশ্বর মহাদেব মন্দিরে। এটা কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি। খুব প্রাচীন এবং পবিত্র হিন্দু তীর্থক্ষেত্র এই কেদারেশ্বর মন্দির। উত্তরাখণ্ডের কেদারনাথে ষাঁড়রূপী শিবের পৃষ্ঠদেশ মেলে এবং এইখানে মেলে ষাঁড়রূপী শিবের মস্তক। তাই খুব পবিত্র মনে করা হয় এই তীর্থক্ষেত্রকে। উত্তরাখণ্ডের কেদারনাথ দর্শন করার পর এখানের এই ডোলেশ্বর মহাদেব দর্শন না করলে পুণ্যের পূর্ণতা পায় না। এটা সূর্যনারায়ণ মন্দির। চলে এলাম কাঠমান্ডুর ধারাহারা স্তম্ভ বা ধারাহারা টাওয়ার। এটাকে অনেকে ভীমসেন স্তম্ভ বলে থাকেন। একটু ওপরে ওঠার ইচ্ছা আছে আমাদের। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম, 500 টাকা করে টিকিট। লিফটে করে আমাদেরকে ওপরে নিয়ে যাবে। আমরা ওপরে চলে এসেছি। এখন যে টাওয়ারটা দেখা যাচ্ছে এটি নতুন টাওয়ার। এর আগে একটা এখানে পুরনো টাওয়ার ছিল, কিন্তু 2015 সালের ভয়াবহ ভূমিকম্পে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ভেঙে পড়ে মাটিতে। প্রচুর লোক মারা যায়, প্রায় 9000-এর মতো লোক মারা যায় সেই বিধ্বংসী ভূমিকম্পে। উপরের থেকে অসাধারণ লাগছে পুরো শহরটাকে। একটু আকাশটা পরিষ্কার থাকলে আরও ভালো লাগতো। ইচ্ছা আছে আমরা সিঁড়ি দিয়েই নিচে নেমে চলে যাব। এই গেটটা দিয়েই আমরা রোপওয়েতে চড়তে যাব। রোপওয়ের টিকিট কাউন্টার অফিস, ওখান থেকে চলে যাব মনোকামনা মন্দিরে। রোপওয়ের টিকিট কেটে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। ইন্ডিয়ান কারেন্সিতে ভাড়া এক একজনার 670 টাকা করে। উঠে পড়লাম
রোপওয়েতে। এটা ত্রিশূলী নদী পার হচ্ছি আমরা। মনোকামনা মন্দির নেপালের গোর্খা জেলায় অবস্থিত পবিত্র হিন্দু তীর্থস্থান। দেবী ভগবতীকে উৎসর্গীকৃত এই মন্দির। নামের অর্থ হল হৃদয়ের ইচ্ছা। এই দেবীর কাছে মানত করলে দেবী নাকি মনের ইচ্ছা পূরণ করেন। আমরা চলে এসেছি মনোকামনা মন্দিরে। আমরা লাইনে দাঁড়িয়ে আছি মনোকামনা মন্দিরে। পুজো আমরা দেব না, কিন্তু দেবী দর্শন করব। আমরা দেবী দর্শন করে আবার আমরা রোপওয়েতে করে ব্যাক করব। এখানে অনেকেই এসে পুজো দেন এবং কোনো আশা করে মানত করে যান। সেই আশা পূরণ হলে আবার পরে এসে মানত চুকিয়েও যান। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা আবার চলে এলাম রোপওয়ের কাছে। এবারে আমরা নিচে নেমে যাব। ওদিকে আমাদের রান্না চলছে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা বাসে করে পরবর্তী গন্তব্যস্থলে যাব। এই রোপওয়ের পথটা প্রায় 3 কিলোমিটার। ক্যাবে করে সময় নেয় 10 মিনিটেরও বেশি। প্রচুর সিঁড়ি আছে রোপওয়ের টিকিট কাউন্টারের কাছে। প্রচণ্ড কষ্ট নামতে এবং উঠতে। দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করে আজই আমরা চলে যাব পোখরা। এই জায়গার নাম উমডিকোট। নেপালের পোখরায় এটি অবস্থিত। প্রধান আকর্ষণ শিবমূর্তি। আমরা দেখতে চললাম 108 ফিট উঁচু শিবমূর্তি। এই সেই শিবমূর্তি। মূল মূর্তিটা 51 ফিট হাইট এবং এটি হচ্ছে নেপালের দ্বিতীয় উচ্চতম শিবমূর্তি। চারিদিকে প্রচুর শিবলিঙ্গ। এটি বিখ্যাত পাহাড়ি পর্যটন এবং আধ্যাত্মিক স্থান। এটি হলো দ্বিতীয় উচ্চতম শিবমূর্তি। ঠিক উল্টো দিকেই দেবী দুর্গা এবং কার্তিকের মূর্তি। চলে এলাম গুপ্তেশ্বর মহাদেব দর্শন করার জন্য। কাউন্টার থেকে টিকিট কেটে আমরা চললাম গুহার মধ্যে গুপ্তেশ্বর মহাদেব দর্শন করতে। টিকিট ইন্ডিয়ান কারেন্সিতে 62 টাকা এবং নেপালি কারেন্সিতে 100 রুপিস বা 100 টাকা। চললাম গুহার মধ্যে গুপ্ত মহাদেব দর্শন করতে। এই গুহার মধ্যে একটা ন্যাচারাল শিবলিঙ্গ আছে এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার ফলসও আছে। সেটা দেখবার জন্যই আমরা চললাম। বেশ কষ্টের পথ, প্রচুর সিঁড়ি এবং সিঁড়ি অনেক নিচে পর্যন্ত নেমে গেছে। দেখা যাচ্ছে নিশ্চয়ই কি অবস্থা, এবং চারিদিক দিয়ে জল টোপে টোপে পড়ছে। আমরা
তার মাঝখান দিয়েই চললাম। এই হচ্ছে ন্যাচারাল শিবলিঙ্গ, দেখা যাচ্ছে নিশ্চয়ই, ছবিটা ঠিক মতো তোলা যায়নি। আর এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটারফলস, যে ফলসটা ডেভিস ফলস থেকে চলে আসছে, এবং ডেভিস ফলস যেখানে আমরা দেখতে পাব, তারপরে এটা ভূগর্ভে ঢুকে গেছে। এই হচ্ছে ডেভিস ফলস, এখান দিয়ে বয়ে চলেছে। ডেভিস ফলসটা এখান থেকেই আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতী নদীর এটা রূপ। এই হচ্ছে ডেভিস ফলস, এটা হচ্ছে সেতী নদীর থেকে তৈরি হয়ে এই ডেভিস ফলসটাই আন্ডারগ্রাউন্ডে গুপ্ত মহাদেবের গুহাতে চলে গেছে। পোখরায় সবচেয়ে আনন্দের এবং বিনোদনের জায়গা এই ফেওয়া লেক। ফেওয়া লেকে বোটিং ভীষণ আনন্দের, ভীষণ বিনোদনের। রঙিন কাঠের নৌকায় করে শান্ত স্নিগ্ধ ফেওয়া লেকের জলে বোটিং করা বা ঘুরে বেড়ানো, এই যে কি আনন্দের এবং কি বিনোদনের, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। অসাধারণ লাগছে ঘুরে বেড়াতে। এই নৌকার ভাড়া পার বোট 1000 টাকা, 10 জন করে নেয়, সেই হিসেবে মাথা পিছু 100 টাকা। সে আপনি 2 জনে যান আর 10 জনেই যান, ভাড়া বোটের 1000 টাকা। কেন চার্জ নেই। এবার দেখতে পাচ্ছ কি? দাদা তাকান এদিকে, এদিকে তাকান। না, আনন্দবাসী হ্যাঁ, জোরে জোরে প্যাডেল মারুন। আমরা 1 ঘন্টা ধরে ঘুরে বেড়াবো এই ফেওয়া লেকে। সামনে এই লেকের মাঝখানে একটা হিন্দু মন্দির আছে, সেখানেও আমরা যাব। এখানে অনেকে বলেন ওটা দুর্গা মন্দির, আমরা দর্শন করব সেই দুর্গা মন্দির। লেকের মাঝখানে যে মন্দির আছে আমরা গেছিলাম, কিন্তু মন্দিরগুলো এখন ভেঙে নতুন করে কনস্ট্রাকশন হচ্ছে। আমাদের সময় মোটামুটি অতিক্রান্ত, 1 ঘন্টা আমরা ঘুরে বেড়ালাম। এবারে আমরা নেমে যাব। খুব সুন্দর লাগলো এই ফেওয়া লেকে নৌকা ভ্রমণ। চলে এলাম বিন্দুবাসিনী মন্দিরে। এই বিন্দুবাসিনী মন্দির দর্শন করে আমরা দুধগঙ্গা দেখে আমাদের নেপাল ভ্রমণ এখানেই শেষ করব। দুধগঙ্গা অ্যাকচুয়ালি এখানকার লোকাল নাম, আসল নাম সেতী নদী। হিমবাহের পলি থেকে এই সাদা রঙের রূপটি এসেছে। নেপালের যে যে দর্শনীয় স্থান আমাদের দেখার কথা ছিল,
তার সবই আমরা প্রায় দেখে ফেলেছি। আজ আমরা এখান থেকে চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে রাতেই আমাদের গাড়ি ছাড়বে, বাস ছেড়ে চলে যাবে দেওঘর। দেওঘরে আমরা একদিন থেকে আবার আমরা চলে যাব কলকাতায় এবং তারপর যে যার মতো আমাদের বাড়িতে চলে যাব। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে, নমস্কার জানিয়ে শেষ করছি। একটা অনুরোধ, প্লিজ ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, শেষ করছি। অমিত পাল। চলতে